দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। এই সময় সঙ্গে রয়েছি আমি হাসান মাহমুদ। দর্শক, শুরুতে চলমান আলোচিত কয়েকটি বিষয় জানিয়ে রাখতে চাই। আজকের দিনের প্রধান সংবাদগুলোর মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান এবং সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন তিনি, সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে। এটি হচ্ছে সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন আজকে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে। আরও একটি সংবাদ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে অবগত নন আইন উপদেষ্টা। সাংবাদিকরা তাকে এই নিয়ে প্রশ্ন করেছিল সচিবালয়ে। তিনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে অন্তর্বর্তী সরকারের পরে নির্বাচনের আগে, এই বিষয়গুলো তিনি আসলে জানেন না। এছাড়া আরও একটি সংবাদ যদি বলি, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াই বড় চ্যালেঞ্জ মনে করছে বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিক ছিল আজকে বিএনপির 47তম। সেই প্রতিষ্ঠা বার্ষিক নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। সেই অনুষ্ঠানে দলের মহাসচিব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশ হয়েছে। পৌনে 1 ঘন্টা অনেকটা নাটকীয়তা ছিল, পরে চেম্বার জজ আদালতে সেটি স্থগিত হয়েছে এবং ক্যাম্পাসে স্বস্তি ফিরেছে। এছাড়াও যদি বলি যে নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র, নির্বাচন কমিশনের সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে তারা এটি জানিয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন যে কমিশনের উপর সরকারের কোনো চাপ নেই এবং যুক্তরাষ্ট্র বলেছে যে কোনো দলকে তারা আসলে সমর্থন করবে না। তো এই ছাড়াও আসলে দর্শক বেশ কিছু সংবাদ যেমন আছে, তেমনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, সব কিছু মিলিয়েই আসলে এবং রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা এবং নানান গুজব ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়। সেই গুজবগুলো গুঞ্জন রয়েছে, সরকার পদত্যাগ করছে, কোথাও কেউ বলছেন করছে না। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একেবারেই ছেয়ে গেছে। আমরা আজকে 3 জন অতিথিকে এখানে আমন্ত্রণ জানিয়েছে সব বিষয়ে আলোচনা করার জন্য। আমার ডানে রয়েছেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। বাইরে রয়েছেন প্রফেসর কাজী মাহবুবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক সাপ্তাহিক জবান। মোটামুটি যে গুঞ্জন এবং গুজব যে বিষয়গুলো রয়েছে সব বিষয়গুলো আমরা আসলে আলোচনা করার চেষ্টা করব। আসলে দর্শক, আমরা যেই সংবাদগুলো বলছিলাম, যেই আলোচনাগুলো হচ্ছিল, আজকে প্রধান উপদেষ্টা এবং বিশেষ করে রাষ্ট্রপতি দুজনের সাথে সাক্ষাৎ করেছেন জনাব ওয়াকারুজ্জামান সেনাপ্রধান। এ নিয়ে অনেক গুঞ্জন রয়েছে এবং গত কয়েকদিন ধরেই আপনি হয়তো বাংলাদেশের রাজনীতিতে দেখবেন যে প্রেক্ষাপটের পরিবর্তন, ভিপি নূরের বিশেষ করে আহত হওয়ার পর থেকে জাতীয় পার্টি কেন্দ্রিক এবং এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এরপরে যদি বলি কৃষি বিশ্ববিদ্যালয়, সব কিছু মিলিয়ে এই আলোচনাগুলো হচ্ছে এবং পাশাপাশি প্রধান বিচারপতির সাথেও সাক্ষাৎ হয়েছে গতকালকে। অন্তরালে আসলে কিছু হচ্ছে কিনা, গুঞ্জন বা গুজবের অন্তরালে আসলে কি রয়েছে? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম, কৃতজ্ঞতা, এবং আমাদের সহ আলোচক, শ্রদ্ধেয় আলোচক যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা। দেখেন, এটা খুব ইন্টারেস্টিং বাংলাদেশের রাজনীতিতে। এই যে আপনি এই হাইপগুলো কোথায় দেখলেন? সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা কি ঘটে? ঘটনাটা ঘটে যেটা হলো, রাত যত ঘন হয় কু তত গভীর হয়, তাই না? তো এই যে আপনার এবং বুদ্ধিজীবী কারা, সোশ্যাল মিডিয়ার ফেসবুক বুদ্ধিজীবীরা যেটা করে সেটা হলো, এখানে তারা সবাই চটকদার তথ্যের একটা বাণিজ্য করার চেষ্টা করে, যেটা মুহূর্তে নেবে। হ্যাঁ, চটকদার তথ্যের ক্ষেত্রে ধরেন এটা রুটিন ওয়ার্ক। আপনার সেনাপ্রধান পৃথিবীর কোনো দেশে গেলে সেখান থেকে আসার পরে উনি রাষ্ট্রপতিকে ব্রিফ করবেন, তারপরে হলো আপনার প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন, রুটিন ওয়ার্ক। তারপরে এই নির্বাচনের একটা শিডিউল অনানুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে। ইলেকশন ঘোষণার পরে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা অবস্থা বা জননিরাপত্তার অবস্থা এক ধরনের একটু অবনতি হয়েছে এবং সেই কারণে প্রধান বিচারপতির সাথেও যে দেখা করে, এটা 2 মাস আগের আপনার সময় নেওয়া। সো এই সবগুলোই রুটিন, কোনো কিছুর মধ্যেই কোনো ষড়যন্ত্র নেই। এবং রাজনীতিতে ষড়যন্ত্র বেশিরভাগ সময়ই থাকে না, মানে কখনোই থাকে না। কেন থাকে না? কারণ হলো কনস্পিরেসি এটা পার্ট অফ পলিটিক্স। মানে আলাদা করে কনস্পিরেসি মানে খুব গোপন একটা ব্যাপার, এখানে অমুক ষড়যন্ত্র করছে তমুক ষড়যন্ত্র করছে, ব্যাপারটা এরকম না। কনস্পিরেসি এটা থাকে যখন সেটা রাজনীতির পার্ট আকারেই থাকে।
ফলে আলাদা করে কনস্পিরেসি চর্চা করার যে বৈশিষ্ট্য আমাদের এখানে তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে দুইটা কারণে। এক নম্বর হলো যে আমাদের এখানে তথ্য সবসময় সবাই দেখবেন চটকদার তথ্য দিতে চায়। হ্যাঁ, এবং এই চটকদার তথ্য দেওয়ার মধ্য দিয়ে তারা মনে করে যে তারা একটা ট্রুথ বা একটা সত্য আবিষ্কার করবে বা একটা সত্য মানুষকে জানাবে। আচ্ছা, এখানে আরেকটু বলি, আমাদের কি এই টেন্ডেন্সি ভিউ বাণিজ্য বা এখানে একটা ব্যবসায়িক ব্যাপারও আছে কি? রাইট, এটা তো একটা আছে সোশ্যাল মিডিয়ার কারণে, এটা একটা। আরেকটা এর বাইরে হলো এইবার এই যে চটকদার তথ্য, চমকে দেওয়ার মতো তথ্য যেটার সাথে সত্যের কোনো সম্পর্ক নাই, এই তথ্যের উপর ভিত্তি করে একদল বুদ্ধিজীবী ন্যারেটিভ পলিটিক্স করে আবার। তখন এই দুইটা মিলে এমন একটা জায়গায় চলে যায়, যেমন ধরেন এই 24 ঘন্টা যে সমস্ত ফেসবুক বুদ্ধিজীবী পলিটিক্যাল পজিশন নিচ্ছে, বক্তব্য দিচ্ছে, 100% রং, কিন্তু রং হওয়ার পরেও তাদের কোনো লজ্জা হবে না। তারা আবার 7 দিন পরে যখন এরকম একটা ঘটনা ঘটবে, নতুন ঘটনায় আবার একই গুজব বা একইভাবে তারা বলবে এবং কনফিডেন্টলি মিথ্যা বলবে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এবং কিন্তু এইটার একটা পলিটিক্স আছে। সেই পলিটিক্সটা হলো, এখন আপনি যখন এই ধরনের ভুয়া তথ্যের উপর বা চটকদার তথ্যের উপর নির্ভর করে আরও চটকদার বয়ান বা ন্যারেশন তৈরি করবেন, তৈরি করার মধ্য দিয়ে এখানে যেটা হবে, এটা পারপাসটা ফুললি সার্ভ করবে আপনার পার্শ্ববর্তী, আপনার পরীক্ষিত শত্রু রাষ্ট্রকে। কারণ দেখবেন যে এখানে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে আপনি যদি ভারতীয় চ্যানেলগুলো দেখেন, দেখবেন যে বাংলাদেশের শুধু আগুন জ্বলতেছে, চারদিকে শুধু আগুন জ্বলতেছে। হ্যাঁ, আর কিচ্ছু না, মানে এখানে মানে পুরো একটা হাবিয়া দুজক বাংলাদেশ, ইন্ডিয়ান যে কোনো আপনি যদি মিডিয়া ফলো করেন। ফলে আমরা আগেও দেখেছি আসলে। হ্যাঁ, এটা আপনার ফলে এখন যারা এই ধরনের চটকদার আপনার এই তথ্যের ভিত্তিতে এরকম আরও চটকদার ন্যারেশন পলিটিক্সটা করতেছে, তারা বেসিক্যালি বাংলাদেশকে যেটা করতেছে, এটা এন্টি পিপল পলিটিক্স করতেছে, করার মধ্য দিয়ে তারা তাদেরকে সহযোগিতা করতেছে। এটা একটা। আরেকটা হলো যে দেখেন, পলিটিক্স আপনি প্রিডিক্ট করতে পারবেন। সেটা কিভাবে করবেন? আপনি সেটা করবেন যে জনচৈতন্য যেভাবে গঠিত হয়, ধরেন আগামী দিনে পলিটিক্সে কি হবে বা আগামী 5 বছর কি হবে, এটা আপনি বলতে পারবেন। এটা বলার জন্য আপনার গণক হওয়ার দরকার নেই, এটা প্রেডিকশন করা যায়। কিভাবে করবেন আপনি, সেটা খুব ভেরি সিম্পল। পলিটিক্সটা একটা সায়েন্স। আপনি কিভাবে করবেন, আপনি দেখবেন যে জনচৈতন্য কিভাবে গঠিত হচ্ছে। আপনার হাসিনার বিরুদ্ধে এরকম একটা অভ্যুত্থান হবে, এটা অনেকের জন্য সারপ্রাইজিং। এভরি রেভলিউশন ইজ এ সারপ্রাইজ, বাট এইটা আমাদের জন্য, মানে যারা পলিটিক্স চর্চা করে তাদের জন্য সারপ্রাইজ ছিল না। তারা জানতো না এটা কখন হবে, কিন্তু এটা অবভিয়াস। কারণ হাসিনা আর কোনো অপশন রাখেন নাই, আর কোনো অপশন রাখেন, তার সাথে কথা বলার কোনো সুযোগ রাখে নাই তো, যে আপনি নেগোসিয়েশনে যাবেন বা একটা ইলেকট্রাল প্রসেস রাখবে সে, বা ব্যাকফুটে যাওয়ার কোনো অপশন সে রাখে নাই। সে সাংবিধানিকভাবে একটা ফ্যাসিজম কায়েম করছিল, যার কারণে অভ্যুত্থান অনিবার্য ছিল। এটা তো বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। তো ফলে এখন আপনি এই জিনিসটা, আপনি আগামী দিনের রাজনীতি কিভাবে মোড় নিচ্ছে, সেটা হলো এখানে একটা ইলেকশন হবে, এবং সেই ইলেকশনটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো ভোটাধিকার নিশ্চিত হয় কিনা। কথাটার মধ্যে একটা পার্থক্য আছে। হাসিনাও ইলেকশন করছে, আপনি দেখছেন উৎসব মুখর পরিবেশে নকল সুরের গানে ইলেকশন হয়েছে না, শব্দ দূষণের চূড়ান্ত হয়েছে ঢাকা শহরে বা সারা বাংলাদেশে। তারপরে রেজাল্ট হয়েছে ভোটবিহীন একটা নির্বাচনের সংস্কৃতি হাসিনা চালু করছে। ফলে এখানে ভোটাধিকার ফেরানোটা একটা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। এবং ভোটাধিকার ফেরানোর পরে আপনি যদি একটা এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এটাই তো বাংলাদেশের ভীষণ স্বপ্ন, সে জায়গায় যদি আপনি নৌকাবিহীন বা আওয়ামী লীগবিহীন একটা ইলেকশন করেন, আমরা তো বলছিলাম যে বাংলাদেশে একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া লাগবে। একদিক দিয়ে 15-16 বছর যাবৎ মানুষ নির্যাতিত, গায়েবী মামলা, খুন, গুম, এগুলোর কারণে। অন্য দিক দিয়ে তার নেত্রী পালাই গেছে, এই সমর্থকরা আপনার ট্রমাটাইজ। সো এই দুই ট্রমাটাইজ জনগোষ্ঠী নিয়ে তো আপনি দেশ গঠন করতে পারবেন না, আপনার একটা রিকনসিলিয়েশন লাগবে। ক্রিমিনালদেরকে তো আপনার বিচারের আওতায় আনতে হবে দ্রুত। ফলে রিকনসিলিয়েশন যেহেতু আপনি করলেন না, করতে পারলেন না 1 বছরের মধ্যে, বরং আপনি নির্বাচন সংস্কার মুখোমুখি দাঁড় করায় দিয়ে এখানে একটা ইন্ডিয়ান গেমের দিকে দেশকে ঠেলে দিলেন। তো ফলে এখন যেটা দরকার সেটা হলো, আপনি যদি একটা নির্বাচন প্রপারলি করতে পারেন, যে নির্বাচনের মধ্য দিয়ে ভোটাধিকার নিশ্চিত হবে, মানুষ তার প্রতিনিধিকে নির্ভয়ে নিঃসংকোচে নির্বাচিত করার এখতিয়ার লাভ করবে, তখন ঘটনাটা কী ঘটবে, এইটাই একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া আকারে হাজির হবে। কারণ আওয়ামী লীগের যারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লায় তো পরিচিত, তারা তো আসলে খুব বিপদে আছে আওয়ামী সমর্থক হিসেবে। আমি বলতেছি না যারা ক্রিমিনাল তাদের কথা না, যারা নর্মাল সমর্থক, তারাও অন্য মার্কাগুলোতে ডাইভার্ট করে যে যার যেটা পছন্দ করার মধ্য দিয়ে তাদের অটো এক ধরনের রিকনসিলিয়েশন হয়ে যাবে আফটার ইলেকশন। ফলে কি আওয়াজটা খানিকটা কমে আসবে। তো ফলে আপনি একটা ভোটাধিকার নিশ্চিত করেন, বারবার বলছি, আপনি যদি ভোটাধিকার নিশ্চিত করার মতো একটা ইলেকশন দিতে পারেন, সেটা একটা পলিটিক্যাল কেওয়াস তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর 2 নাম্বার হলো, ইলেকশনের পরে যে গভর্নমেন্টটা হবে, এইটা একক কোনো গভর্নমেন্ট হওয়ার কোনো সুযোগ নাই, সে যেই ক্ষমতায় আসুক। কারণ তা আপনার সাথে রাখতে হবে অভ্যুত্থানের শক্তিকে, আপনার বিপুল পরিমাণ তারুণ্যের যে আপনার আগ্রহ আকাঙ্ক্ষা, এটাকে ইমিডিয়েটলি
আপনার কি বলে যে ফেস করতে হবে, আপনাকে এটা সলভ করতে হবে, বেকার সমস্যা সলভ করতে হবে, এবং ডেফিনেটলি একটা ইকোনমিক্যাল রিফরমেশন লাগবে। এবং কমপক্ষে আমি বলতেছি না রাতারাতি সব ঘুষ দুর্নীতি দূর হয়ে যাবে, কিন্তু কমপক্ষে 50% চাকরি যেন মানুষ যোগ্যতার বলে পায়, জি পলিটিক্যাল পরিচয় না, এরকম একটা জায়গায় আপনার যাইতে হবে। যে আমি একটু জনাব প্রফেসর মাহবুব রহমান আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে তিনি যেটা বললেন যে ভোটাধিকার নিশ্চিত করাটাই এখন আসলে বড় ধরনের একটা কাজ, আগামী যে ভোট আসছে। কিন্তু আপনি কি মনে করেন এখন যে পরিস্থিতি, এখন যে পরিবেশ, বিশেষ করে গণ অভ্যুত্থানে অংশীজন রাজনীতি দলগুলোর মধ্যে যে বিভাজন, তাতে কি, এবং সরকারের যে অবস্থা অর্থাৎ নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে কি আসলে একটা ভোটাধিকার নিশ্চিত হওয়ার মতো সুযোগ আছে কিনা, মানে কি মনে হয় যেটি তিনি বললেন, আমরা সেটা যদি লক্ষ্য হয় তাহলে লক্ষ্যের জন্য সেই পরিস্থিতি আছে কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমাদের সহ আলোচক আমার দুই প্রিয় ব্যক্তিত্ব, তাদেরকে ধন্যবাদ। এটা আসলে কি প্রথম একটু আলোচনায় আসি। জি নিশ্চয়ই। সেটা হলো যেভাবে আমরা মানে পুরোটাই আলাপ আলোচনা সবটাই করছি কিন্তু সোশ্যাল মিডিয়া ভিত্তিক। আমার কাছে মনে হচ্ছে কি আর 2-3টা বছর পরে বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে যেভাবে গুজবে আক্রান্ত হচ্ছে, 2-3 বছর পরে তারা সোশ্যাল মিডিয়া থেকে নিজেদেরকে বের করে নেবে। একটু যদি সোশ্যাল মিডিয়া থাকবে, একটু যদি যোগ করি, বাংলাদেশের আপনি খেয়াল করবেন যে উপদেষ্টারাও কিন্তু, যারা একেবারেই গণঅভ্যুত্থান পরবর্তী উপদেষ্টা নতুন, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়া বেজ স্ট্যাটাস দিয়ে কিন্তু বড় বড় ধরনের মেসেজ কিন্তু সেখানে দিচ্ছেন। এটা আপনার মেসেজ না, অনেক সময় বিতর্কিত হচ্ছে, না বিতর্কিত হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য অনেক সময় সেভাবে দিচ্ছে। তথ্য বেশিরভাগই তো মানে যে সকল মেসেজগুলো আসছে বেশিরভাগ মেসেজ নিয়ে কিন্তু আলাপ আলোচনা। সরকারের উপদেষ্টা যখন একটা স্ট্যাটাস দিয়ে বলেন যে ভিপি নুপুরের উপর হামলার সরকারকে আবার দায়ী করেন, মানে সরকার যদি, একজন উপদেষ্টা যদি সরকারের কাছে বিচার চান, সেখানে কি আপনার কাছে মনে হয় না যে আরো কোনো সরকার আছে বা কিছু? না, কখনোই না। এটা এরকম না। অনেক সময় কি আসলে যারা উপদেষ্টা আছেন সবসময় তো রাজনৈতিক ব্যবস্থার যে নিয়মটা, মানে বিচার বিভাগ কী কাজ করবে, শাসন বিভাগ কী কাজ করবে, আইন বিভাগ কী কাজ করবে, এই বিষয়গুলো তো এভাবে খেয়াল করেন না। নিজেদের নাগরিক হিসাবে যে জায়গাটা তার আছে সেই জায়গাতে হয়তো কথাটা বলেছেন। একজন উপদেষ্টা তো নাগরিকও, তার যে জায়গা আছে সেই জায়গাতে হয়তো কথাটা বলেছেন। যদিও এটা খুব ভালো হতো যে আমরা বিচার করব এটা বললে, ওটা না বলে। আমি যেটা বলছিলাম আপনাকে যে এটা তো সব হাইপ সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। সোশ্যাল মিডিয়া এখন এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হাইপের কারণে আপনি, আমার কাছে মনে হচ্ছে 2-3 বছর পরে যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছে আর যারা এর মাধ্যমে কনভিন্সড হচ্ছে, দুই পক্ষই আক্রান্ত হচ্ছে। কিন্তু আগামী 2-3 বছর পরে আমরা তো নতুনভাবে এটা ইউজ করা শুরু করেছি। আওয়ামী লীগ এই সোশ্যাল মিডিয়াটাকে ওপেন করে দেওয়ার কারণ ছিল কি জানেন? মানে বাক্সের মধ্যে মানে বায়বীয়ভাবে মানুষকে এঙ্গেজ রাখা। রাজনীতি করছেন, আপনি চর্চা করছেন বায়বীয়ভাবে, আপনি রাস্তা প্রসেশন করছেন না, আপনি টকশো করছেন। সো এগুলো হলো রাজনীতি। ঘরোয়া, হ্যাঁ ঘরোয়া। এই ক্ষমতাকে পরিবর্তন করবেন। আপনি কনফারেন্স রুমে বসেন, প্রেস ক্লাবে বসেন, রাজনৈতিক দলগুলোকে সে কনফারেন্স রুমে, প্রেস ক্লাবে ঢুকিয়ে ফেলেছিল, আর নাগরিকরা ঢুকিয়ে ফেলেছিল রাতের বেলা টকশোতে, আর দিনের বেলা হলো ফেসবুকে। এই যে প্রক্রিয়ার মধ্যে ছিল, সেই প্রক্রিয়ার কারণে সে খুব শান্তিময়ভাবে মানে শাসন করতে পারছিল। নাগরিকের প্রসেশনটা তাকে ফেস করতে হয়নি রাস্তায়, 24-এর আগে ফেস করতে হয় না তেমনভাবে। ছিল না যে না, এভাবে ফেস করতে হয় না। এবং রাজনৈতিক দলগুলো নাগরিকরা এভাবে টানতে পারে নাই। দ্বিতীয় বিষয়টা হলো যে আপনি যেটা বললেন যে নির্বাচনের পরিবেশ এখন আছে কিনা, ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টা, ভোটাধিকার নিশ্চিত করা। প্রথম কথা হলো নাগরিকের পরিচয়টা কিন্তু ভোটাধিকারের মাধ্যমে হয়। আপনি যে বাংলাদেশের নাগরিক, আমি যে বাংলাদেশের নাগরিক, এর পরিচয়টা আমরা আর কোনোভাবে প্রকাশ করতে পারি না। আমরা যে রিফিউজি না, এই পরিচয় প্রকাশ করার প্রথম মাধ্যমটা হলো ভোট দিতে পারা, যে আমি নাগরিক। দ্বিতীয় কথা হলো যে আপনি 1970 সালে নির্বাচন দেখেন, তার পরবর্তীতে আপনি 2024-এ নির্বাচন দেখেন, 2014-এর নির্বাচন দেখেন, আপনি দেখবেন অনেকগুলো নির্বাচনই বাংলাদেশে আছে। মানে আমরা আমাদের সামনে হয়েছে যে নির্বাচনগুলো, রনির সাথে আমি একটু দ্বিমত করি এই জায়গাটাতে, যে অনেক সময় এই নির্বাচনগুলো মানে রাজনৈতিক উন্নয়ন না করে রাজনৈতিক ধ্বংস এনেছে। ধরেন 2014 সালের নির্বাচনটা যদি না হতো, হয়তো 24-এর প্রয়োজনই হতো না। জাতীয় পার্টি যদি 2014 সালের নির্বাচনে না যেত, তাহলে 2024-এ আসতো না। আবার 70 সালের নির্বাচনে যেভাবে মানে পূর্ব পাকিস্তানে একটা আসনও পায় নাই পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক দল, আবার পশ্চিম পাকিস্তানে কিন্তু একটা আসন পায় নাই পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দল, যেভাবে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এই জন্য অনেকেই বলে, আমরা মানে পলিটিক্যাল সায়েন্সে যারা খুব মানে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো নিয়ে আলোচনা করে, তারা বলে যে আমরা সবসময় বলতাম যে ইলেকশন হলো রাজনৈতিক উন্নয়নের উপায়, অথচ আমরা কিন্তু 70 নির্বাচন দেখেছি ইলেকশন হলো না রাজনীতি ছাড়াই, মানে একটা দেশ ভেঙে দিয়েছে। আবার ইলেকশনের কারণে কিন্তু এটা হয়েছে, ইলেকশনটা ঠিকমতো হ্যান্ডেল করা যায় নাই এবং মানুষের চয়েস এভাবে তৈরি হয়েছে।
আবার আপনি দেখেন মানে 14 নির্বাচনের কারণে কিন্তু আমরা রাজনৈতিক ব্যবস্থায় অন্তত 1.5 দশক 2 দশক 3 দশক পিছিয়ে গেলাম। এই যে নির্বাচন হলেই যে সবসময় ভালো হয়, নির্বাচনটা বিশ্বাসযোগ্য হতে হয়। সরকারের এখন কাজ হলো বিশ্বাসযোগ্য নির্বাচন যদি করতে পারে, সবার কাছে যদি গ্রহণযোগ্য নির্বাচন হয়, মানে আজকে নির্বাচন কমিশনার যে কথাগুলো বলছেন মার্কিন রাষ্ট্রদূত মানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে, সেই কথাগুলোতে একটা বাক্য শব্দের মানে আমি অ্যাবসেন্স লক্ষ্য করেছি। অনেকগুলো ভালো ভালো কথা আসছে, খুব ভালো ভালো কথা আসছে, কিন্তু একটা যে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হয়। আপনি যত ভালো নির্বাচন করেন, যদি নাগরিকের কাছে এটা বিশ্বাসযোগ্য না হয়, তাহলে ওই নির্বাচনটা রাজনৈতিক উন্নতি আনে না। উল্টো ফল বয়ে আনবে। তো এই কারণে আজকে যে আপনি বলছেন সরকার তো চেষ্টা করছে কিভাবে, দেখেন আজকে কিন্তু মানে আমাদের সেনাবাহিনী প্রধানের সাথে সরকারের আলাপ আলোচনা কিন্তু এরকম যে আইন শৃঙ্খলাটাকে চিন্তা করা হয়েছে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে। আপনি দেখেন আলোচনায়, এবং তিনি কিন্তু বলছেন মানে প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি আশ্বস্ত করেছেন না উনি আশ্বস্ত করেছেন, কিন্তু প্রধান উপদেষ্টা ওনাকে দুটো পরামর্শ দিয়েছেন। একটা হলো আপনি এই জায়গাতে একটা মানে কমান্ড কাঠামো নিয়ে আসেন, স্পষ্ট কমান্ড কাঠামো। আমরা বর্তমানে যে সেনাবাহিনী কেন্দ্রিক বা এই যে আইন শৃঙ্খলা কেন্দ্রিক যে সকল সমস্যাগুলো দেখছি, এখানে কিন্তু আমার কাছে মনে হয়েছে আজকের আলোচনার প্রেক্ষিতে ওনাদের দুইজনের যে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে স্পষ্ট কমান্ড কাঠামো নাই, ক্লিয়ার কে কমান্ড করছে, কোথা থেকে কমান্ড আসছে। তাতে কি হবে, কোনো কোনো সময় যে রনি বলল গুজবের কারণে এই যে গুজবটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই গুজবটা আপনার কিন্তু কাজ করছে। এখন এই যে আমাদের গণ অধিকারের সভাপতির ক্ষেত্রে যে ঘটনা ঘটলো, আমরা দেখলাম আইন শৃঙ্খলা বাহিনীও ব্যাপারে নানান আলোচনা আসছে। এই যে এখন তারা এভাবে ইনভলভ হয়ে গেছে, এখানে দেখেন না কমান্ড কাঠামোর কোনো বিশৃঙ্খলা ছেড়ে গেল না, হলে তো এই কথাটা আলোচনা আসতো না। দ্বিতীয়ত হলো সমন্বয়ের কথা বলেছেন। এই 3টা 4টা 5টা বাহিনী আছে আমাদের, সব বাহিনীর মধ্যে সমন্বয় না করলে কিন্তু আইন শৃঙ্খলাকে উন্নতি করা যাবে না। তো আপনি দেখেন মানে প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান দুইজন কত কাছাকাছি আলাপ আলোচনা এসেছেন, অথচ সোশ্যাল মিডিয়ার হাইপ কি দেশে এক পরিবর্তন আসছে। আমি রনির সাথে একমত, এটা রুটিন ওয়ার্ক। হ্যাঁ, এইগুলো একেবারে বিভিন্ন জায়গায় সয়লাভ হয়ে গেছে, যে ঠিকই বলেছেন আপনি। আমি একটু ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম আপনার কাছে একটু জানতে চাই, নির্বাচনের কথা দুজনই বললেন এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের কথা বললেন এবং ভোটাধিকার নিশ্চিতকরণের কথা বললেন। নির্বাচনের আগে আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী এবং দলের মহাসচিব বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন করাটা একটা চ্যালেঞ্জ হবে। তিনি বলেছেন সুষ্ঠু নির্বাচন করা মানে চ্যালেঞ্জ কেন মনে করছেন, বা এটি একটি যেমন প্রশ্ন, পাশাপাশি এটা কি এমন যে আপনারা যখন নির্বাচনের কথা বলছেন এবং গতকালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াত সহ এনসিপি, এবং সেখানে জামায়াত কিন্তু এখনও বলেছে এবং এনসিপিও বলেছে পিআর পদ্ধতির কথা তারা কিন্তু এখনও বলছে, এবং এমনও বলেছে যে পিআর পদ্ধতিকে সামনে রেখে আরও একটি রোডম্যাপ করার জন্য। মানে চ্যালেঞ্জটা আসলে কোন জায়গায়? ধন্যবাদ আপনাকে। আমাদের দুজন সহ আলোচক, একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক আর একজন প্রতিষ্ঠা নির্মোহ একজন সাংবাদিক, ওনারা তো আলোচনা করেছেন। আমি একজন সামান্য রাজনৈতিক কর্মী হিসেবে আমি একটা কথা বলি। প্রথম কথাটা আমি আসি আপনার যে শেষের প্রসঙ্গটা, পিআর দ্যাট ডাজন্ট এক্সিস্ট ইন দ্য প্রিভেলিং কনস্টিটিউশন ইফ উই টেক ইনটু কনসিডারেশন আমাদের যেটা আছে। সো এটা নিয়ে আমার মনে হয় আলাপ আলোচনা, পিআর পদ্ধতি ভালো কি মন্দ, পৃথিবীর কোন দেশে সেটা কাজ করছে, কারাটা পিআর পদ্ধতি থেকে ফেরত যাচ্ছেন। আপনার আমাদের বিদ্যমান আমাদের যে সংবিধান আছে সেখানে আছে যে প্রত্যক্ষ ভোটে আমি আমার সংসদ সদস্যকে নির্বাচিত করব। তো যেখানে আমার সংবিধান নেই, অর্থাৎ পিআর পদ্ধতি করার মতো সংবিধান নেই, আর আপনি সেটা অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না। তার জন্য আগামী যেই সংসদ হবে তারা অ্যামেন্ডমেন্ট করে যদি কোনোদিন পিআর পদ্ধতি যেটা আপনার উপযোগী হবে কিনা, আমরা যুগোপযোগী সবসময় সব কিছু চাই, কিন্তু এখন যেটা আছে আমরা কি মনে করেন যে নৈতিকভাবে কিংবা মানসিকভাবে বাস্তবিক অর্থে এই দেশের প্রেক্ষাপটটা কি সেরকম আছে? পিআরের জন্য প্রস্তুত কিনা? আমরা তো আর্টিকেল 70 যে হর্স ট্রেডিং এর কথা আমরা বলি, তো সে জায়গাতে আমরা আর্টিকেল 70কেই মনে করেন যে রিপিল করতে পারিনি স্বাধীনতার 72 সালের সংবিধানের পর থেকে, তাই না? আমরা পারিনি। তো তাহলে আপনি কিভাবে এই কথাটা চিন্তা করেন? এই পিআর পদ্ধতির কথাটা যারা বলছেন তারা রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য দর কষাকষি অনেকটা, হ্যাঁ, আমি বাস্তবিক অর্থে সেটাই দর কষাকষি, যে আমি হয়তো 15-20টা সিট পাবো, একটু যদি নির্বাচনে এই পিআর এর কথা বলি আমার যদি 50-60টা সিট দেয়, কেউ হয়তো 2টা 4টা 5টা পেতে পারেন, তারা যদি 20টা 30টা পেতে পারেন, এটা বাদে অন্য কোনো কিছু না। অতএব পিআর এর বিষয়টা আমি বাদ দিলাম। যারা পিআর এর কথা বলছেন যদি তারা মন থেকে ধরে রাখেন যে এটা ছাড়া নির্বাচন হবে না, তাহলে আমি বলবো যে ওনাদের অসৎ উদ্দেশ্য আছে। ওনারা গণতন্ত্রের বিকাশটা চান না।
যেটা মনে করেন যে 15 বছরের জগদ্দল পাথরের মতো যে অপশাসন স্বৈরশাসন চেপে বসেছিল, যেটাকে বিদায় দিয়েছিল এই দেশের বিভিন্ন মত পথের মানুষ, বিভিন্ন পেশার মানুষ, সর্বোপরি রাজনৈতিক দলগুলো, এবং যেটাতে আপনার ইগনাইট করেছিল যারা, যে নতুন প্রজন্মের তরুণরা যারা আমরা যাদেরকে বলি, তারা করেছিল। আমরা তাদেরকে তো ক্রেডিট দিই, কিন্তু তার মানে তো এই না যে সমস্ত অর্জন আমার। আমি তো আপনার ক্রেডিবিলিটিটাকে আমি ডিসরেসপেক্ট করতে পারি না, তাই না? তো সেদিক থেকে আমি বলবো ওই বিষয়টা আলাপ না করাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। এখন যে বিষয়টা এসছে নির্বাচন সুষ্ঠু, দেখেন বৃহত্তম গণতন্ত্রের দেশ কিন্তু ভারত, সেখানে তো টিএন সেশনের মতো মানুষ আপনার যে নির্বাচন করেছিল, সে সময় অনেকগুলো প্রভিন্সে তাদের স্টেটে 100 জনের উপরে নিহত হয়েছিল। নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়েছিল। সন্ত্রাস সহিংসতা এক জিনিস, সুষ্ঠু নির্বাচন আরেক জিনিস। 2008 সালে কিন্তু মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছিল, 2008 সালে। জি, কিন্তু 2008 সালে যে ক্যারিসম্যাটিক নির্বাচন কারচুপিটা হয়েছে সেটা নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হয়নি। এদেশে কোনোদিন আপনার 90 ভাগের উপরে ভোট কেউ করতে পারবেন, স্বয়ং ফেরেশতারা এসেও কিন্তু সেটা করতে পারবেন না। এদেশে 70 থেকে 75-এর উপরে সম্ভব না। একটা অংশ মনে করেন যে কোনোদিন ভোট দেবে না। 70 কি সম্ভব? আসলে মানুষ, আমি ধরে নিলাম, আপনি ক্যাটেগরি করে যদি ধরেন, বাংলাদেশের যদি রিক্টার স্কেলে যেরকম ভূমিকম্পের মাত্রা ধরা হয়, নির্বাচনী স্কেলে 91 সালে যেটা জাস্টিস শাহাবুদ্দিন সাহেব করেছিলেন, সেই নির্বাচনটা নির্বাচনী ধ্রুবকের মানদণ্ডে সবচেয়ে ভালো একটা নির্বাচন ছিল। উনি কিন্তু ঝাড়ির উপরে কিন্তু নির্বাচনটা করিয়ে নিয়ে গেছেন। 96 সালে 15 ফেব্রুয়ারি সেটা ভিন্ন একটা প্রেক্ষাপট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরত আসার জন্য বিএনপি বাধ্য হয়েছিল সে নির্বাচনটা করতে, এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্লানিটা বহন করতে হয়েছিল দেশের স্বার্থে। উনি কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনারা পদত্যাগ করেছেন, আপনারা যদি সংসদে আসেন তাহলে আমরা অ্যামেন্ডমেন্টটা করতে পারবো। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সেটা করে নাই, বিএনপির ঘাড়ে 15 ফেব্রুয়ারি কলঙ্ক লেপন করার জন্য। 96 সালের জুন মাসে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে আপনার যেটা হয়েছিল সেটা প্রশ্নবিদ্ধ নয়। 2001 সালে নির্বাচন হয়েছে, সে সময় আপনার 91 সালে যখন 52% ভোট কাস্ট হয়েছিল, 96 সালে সেটা 58-তে এসছে, 2001 সালে সেটা 62%। কেন? যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছিল, নির্বাচনী ভোট কেন্দ্র যেমন স্কুলগুলো হয়, কমিউনিটি সেন্টার বা ওই যে সাইক্লোন শেল্টার, ইভেন দ্যাট সেখানেও কিন্তু ভোট কেন্দ্র হয়। যোগাযোগ ব্যবস্থা, কেন্দ্র, সমস্ত কিছু মিলিয়ে ভোটের যে একটা রেশিওটা মানে প্রক্সিমিটি থাকে, যে এখান থেকে 2 এর পরে 4, 4 এর পরে 8। আপনার 2008 সালে কি এমন ঘটে গিয়েছিল যে আপনার 90 ভাগের উপরে মনে করেন যে ভোট কাস্ট হয়েছিল? বাংলাদেশের বিভিন্ন জায়গায় 101%-এর উপরে কিন্তু ভোট কাস্ট হয়েছিল। সেটা তো দেখা যায়নি। আমি যে সময় রাজনীতি করি, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের একজন নেতা বলেছিল এমনভাবে গুলি করবো, গুলিটা কোন দিক দিয়ে গেছে টের পাওয়া যাবে না। আমি বললাম না তো কোন জায়গার কথা। 2008 সালের নির্বাচনটা সেরকম ছিল, কিন্তু নির্বাচন শান্তিপূর্ণ ছিল, সুষ্ঠু ছিল। আপনার মানে চর্মচক্ষে আপনি যেটা দেখতে পেয়েছেন সুন্দর একটা নির্বাচন হয়েছে, যে ভোটের একটা বিপ্লব হয়েছে না। 2/3 একটা রাজনৈতিক দলকে দেয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 13th অ্যামেন্ডমেন্ট যেটা, সেটা যেন বাতিল করতে পারে, এবং তারা তাই করেছে। এবং তারপর থেকেই কিন্তু এই বাংলাদেশের দুর্দশা। গণতান্ত্রিক যে রাষ্ট্রের একটা স্বরূপ আমরা পেয়েছিলাম, সেটাকে বিঘ্নিত করার জন্যে এখন সেটা পার্শ্ববর্তী রাষ্ট্র বলেন, পশ্চিমারা বলেন, আভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীরা বলেন, যারাই করুক না কেন, কিন্তু আপনি তো দেখেছেন খুব সুন্দর নির্বাচন হয়েছে, তাই না? তো এই কারণেই বলছি যে সুষ্ঠু নির্বাচনের মাত্রা সেটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? এটা তাহলে তো একটা নির্বাচন যে সামনে রয়েছে সময় কিন্তু সেটা থাকবে। এখন কথাটা আসছে যে বিশ্বাসযোগ্যতার একটা বিষয় আছে, সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মানুষ ভোট কেন্দ্রে যাওয়া, মানুষ ভোট কেন্দ্রে নির্বাচনের সময় সামরিক বাহিনী নিরপেক্ষভাবে কাজ করা। যেমন 2008-এর নির্বাচনে সামরিক বাহিনীর একটা রোল ছিল, যে ব্যালট বক্স যেগুলো এসেছিল 15% এক্সট্রা ভোট এসেছিল, যার কারণে আপনার ওই যে 75+
15% 90 ভাগ হয়েছিল। আপনি দেখেন নোয়াখালীতে বিএনপি 1991 সালে 9টা সিট পেয়েছিল। 96 সালে যখন বিএনপির বড় বড় বাঘা বাঘা নেতারা, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির মহাসচিবরা হেরে গেলেন, তখন কিন্তু বিএনপি একটা সিট বেশি পেয়েছিল নোয়াখালীতে। 2001 সালে বিএনপি 13টা সিটের মধ্যে 12টা সিট পেয়েছিল নোয়াখালীতে। 2008 সালের নির্বাচনে বিএনপি 9টা আসন পেয়েছিল নোয়াখালীতে। ওই 9 আসন না পেলে ম্যাডাম জিয়া তো আপনার বিরোধী দলের নেত্রী হতে পারতেন না। কারণটা কি জানেন? ভোটের মার্জিনটা এত বেশি ছিল, ওই 15%-এর উপরে যদি আপনি ভোট দিতেন তাহলে তো 110-20%-এর উপরে চলে যেত, যার কারণে সম্ভব ছিল না। 15% দিয়েও মার্জিনটা ছিল যে দেখা গেছে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের 30 ভাগ ভোটের তফাৎ, যার কারণে এগ্রিগেট গ্রেস দিয়ে আওয়ামী লীগ সেখানে আসতে পারেনি। ঠিক তেমনটা ছিল বগুড়াতে। এই বিষয়গুলো কিন্তু আসা উচিত যে এটা যে সম্ভব, কিভাবে সম্ভব। এই ভূতুরে ভোট তো এমনিতে আসেনি। কিন্তু এই জন্যই বললাম যে আপনি সুষ্ঠু ভোটের মাত্রাটা কিভাবে নির্ধারণ করবেন। 1, সরকারের আন্তরিকতা। 2, জনগণের ভিজিলেন্স যে একটা থাকা উচিত সেটা। সামরিক বাহিনী যারা মনে করেন যে নির্বাচনের সময় অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করে, তাদের নিরপেক্ষতা, চরমতম নিরপেক্ষতা যদি না থাকে, ভোট কারচুপি করা এই দেশে খুব সম্ভব। কোনো প্রকার আপনার কি বলে এটাকে, সন্ত্রাস সহিংসতাবাদও কিন্তু ভোটে কারচুপি করা সম্ভব। মানে এই প্রসঙ্গ একজন নেতা বলেছিলেন যে আপনারা কি আমাকে ভোট দেবেন? হ্যাঁ দিব। হ্যাঁ আপনাকে ভোট পাইছি, কালকে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। যে আমরা এই ভোটটা চাই না। এইটার জন্যই কি চ্যালেঞ্জ বলছেন নাকি মির্জা ফখরুল? হয়তোবা তিনি বিজ্ঞ একজন নেতা, প্লাস আমাদের দলের মহাসচিব। তিনি বলেছেন আমি তো কম বুঝবো, আমার যতটুকু বোঝা একজন নাগরিক হিসেবে, তো সেদিক থেকে আমি এক ধরনের বলতে পারি উনি হয়তোবা আরো ব্যাপকতা এর বেশি থাকতে পারে, উনি সেটা হয়তোবা আশঙ্কা করেছে। আমি রনি আপনার কাছে একটু জানতে চাই, নিশ্চয়ই ভিপি নূরের উপরে আক্রমণের কথা আপনারা শুনেছেন, কিন্তু আমরা জাতীয় পার্টি নিয়ে একটু যদি আপনাকে একটু জানতে চাই আপনার কাছে, যে জাতীয় পার্টির নিষিদ্ধের নানা দাবি উঠছে, যদিও জাতীয় পার্টির মহাসচিব বলছেন এটি তারা প্রতিহত করবেন, এবং এর আগেও যদি আপনি দেখেন শুরুর দিকে জাতীয় পার্টির একটি বক্তব্য অনেক আগে, যে আওয়ামী লীগকে তারা রাজনীতিতে ভোটের মাঠে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত, এমনটা তারা বলতে চেয়েছিল একেবারে শুরুর দিকে, এবং তাদেরকে কেন প্রধান উপদেষ্টার আলোচনায় ডাকা হচ্ছে না, নানান বিষয়ে তারা অবতারণা করছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে যে গুজবগুলোর কথা বলছিলাম, শুরুতে আপনি বলছিলেন, সেই গুজবগুলোও কিন্তু খুব কম বেশি রয়েছে, যে জাতীয় পার্টিকে ব্যবহার করা হচ্ছে এবং আওয়ামী লীগের একটা অক্সিলারি ফোর্স যেটি বলছেন সেই রকমভাবে কিছু টাকা পয়সার কথা বলা হচ্ছে, এস আলম গ্রুপের অর্থায়ন, সব মিলিয়ে আপনি আসলে এটাকে কিভাবে দেখেন এবং একটা সংঘর্ষ নূরের সাথে? দেখি ওটা বলার আগে জাস্ট এখানে একটু বলি, অসীম ভাই যেখানে আলাপটাগুলো দেখেন, কার্ল স্মিথের একটা কথা আছে, সেটা হলো পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ নট থিওরি, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনি তত্ত্বগতভাবে অনেক কিছু ঠিক করে ফেলতে পারবেন, কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে জিনিসটা করে আনতে পারতে হবে। তো এই জন্য আমরা ডেমোক্রেসিকে যেভাবে দেখি, সেটা হলো নিজেদের লেন্স দিয়ে যখন দেখব, তখন কিন্তু ডেমোক্রেসিটা হবে না। ডেমোক্রেসিটা দেখতে হবে পিপলসের লেন্স দিয়ে, জনগণকে, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক। ডেমোক্রেসি কেন এত মতাদর্শ আছে পৃথিবীতে রাজনীতির, এটা কেন পপুলার, এখনো পর্যন্ত ডেমোক্রেসি কেন বেস্ট? মানে ডেমোক্রেসি তার কোনো ক্রিটিক নাই, তার কোনো ত্রুটি নাই, এটা কেউ বলে না, কিন্তু এখনো পর্যন্ত বেস্ট কেন? কারণ হলো আপনার ক্ষমতার সাথে একটা পার্টি বা একটা অলিগার্ক শ্রেণী বা বিশেষ শ্রেণীর না, সরাসরি জনগণের সম্পর্ক স্থাপনের একটা প্রক্রিয়া, এই যে ভোটাধিকার যেটা বললাম, সেটা একমাত্র এই প্রক্রিয়ার মধ্যেই সম্ভব হয়, যতখানি হয়। তো এই জন্য এটা প্র্যাকটিক্যালি এটা করে আনতে পারাটা হলো একটা বড় কাজ, থিওরিটিক্যালি এটা একটা। এখন আপনি যেটা দেখেন, এখানে আপনি বাংলাদেশে তো 90-এর অভ্যুত্থানটা অনেক বেশি ফেস্টিভ ছিল, এই অভ্যুত্থানটা কিন্তু অনেক ফেস্টিভ না, এই অভ্যুত্থানটা অনেক বেশি প্যাথেটিক। বাচ্চা ছেলেদের আমরা হারাইছি, এটার মধ্যে কোনো গর্ব নাই এই অভ্যুত্থানে, 24-এর অভ্যুত্থানে, কিন্তু অনেক ফেস্টিভ ছিল কোন অর্থে, কারণ আওয়ামী লীগ, বামপন্থী, বিএনপি মিলাইয়া এটার যে দেখেন কত কবি বের হয়েছে 80-এর দশকে, আপনার ক্যাম্পাসে ছিলেন ওই সময়, আপনারা এত ফেস্টিভ, এত কালচারালি ভাইব্রেন্ট, হ্যাঁ। তো এই কারণে এইরকম একটা অভ্যুত্থানের পর, এবং স্বৈরাচারের বিরুদ্ধে ঘৃণার একটা সিম্বল আকারে এরশাদ যে জায়গায় পৌঁছেছিল, 2000 তারপরে ইমিডিয়েট তাকে কিভাবে এখানে নর্মালাইজ করা হইলো, কিভাবে সে ইলেকশনে আসলো, কিভাবে সে এতগুলো সিট পাইলো,
এখন আওয়ামী লীগ তো আসতে পারতেছে না, কেউ তো মাইনা নেবে না আওয়ামী লীগ। ক্ষমতাচ্যুত বাংলাদেশে কোথাও কোনো ঐক্য নাই, শুধু আওয়ামী লীগ এবং ভারতের ব্যাপারে ঐক্য আছে। কিন্তু এই ঘটনা আরো ফেস্টিভ একটা অভ্যুত্থান, 75 এবং আরো ফেস্টিভ একটা অভ্যুত্থান, কালচারালি এত মানে লুক্রেটিভ একটা অভ্যুত্থান, 90-এর অভ্যুত্থান করলে তারপরে এই জাতীয় পার্টি কিভাবে নরমালাইজ হইল, পুরো পুনর্বাসিত হয়েছে বা কিভাবে হইল, এবং ওই সেই সময় প্রশ্নটা আমাদের রাখতে হবে। এবং পুনর্বাসিত হওয়ার মধ্য দিয়ে এবং তাকে দেশও ছেড়ে যেতে হয়নি, জেলে যেতে এবং হলো, খুব বেশি যে জেল খেটেছেন এমনও না। তারপরও বিএনপি ক্ষমতায় আসছে দেখে তাকে জেলে যেতে হয়েছে। বিরোধী দলে ছিল, বিরোধী দলে যদি অন্য কেউ আসে তাহলে সেটাও আপনার অন্য কিছু হইতে পারতো আর কি। তো এখন এই যে তাহলে এই এরশাদের এই পার্টি এবং জাতীয় পার্টিকে ওই সময় এরকম একটা পপুলার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেখানে মানুষ মারা গেছে, তো এরকম বিপুল মারা, হাজার হাজার না মারা, অনেক লোক মারা মৃত্যু হয়েছে, জি মৃত্যু হয়েছে না, ছাত্রদের মৃত্যু হয়েছে। হ্যাঁ, তো সেখানে আপনার এই এরকম একটা প্রত্যেকটা অভ্যুত্থানে কতগুলো কমন ক্যারেক্টারিস্টিক্স। না এখন আবার জাতীয় পার্টি আলোচনায়, মানে আমি বলতেছি এখনকার প্রেক্ষাপটটা সেই জায়গা থেকে, তাহলে এই পার্টিটাকে নরমালাইজ করার যে প্রক্রিয়া, যারা সফল হয়েছিল তাদেরই একটা গুপ্ত বাসনা এখন, যে আমরা তো অভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত পার্টিকে আমরা পুনর্বাসিত করতে পারি, তো আমরা তো নরমালাইজ করতে পারি। তো সেই কারণে তারা প্রথমে চেষ্টা করছে, পূর্বের অভিজ্ঞতা রয়েছে সেটা বলছে, পূর্বের অভিজ্ঞতা, সেই টেস্ট কেস হিসেবে তারা জাতীয় পার্টিকে দেখে। বলে এটা তো কোনো পার্টি না, এটা তো পিপলস পার্টি না, এটা একটা কৃত্রিমভাবে তৈরি করা। এটা এই জন্যই তো বললাম যে আপনার এখানে পলিটিক্যাল মানে পারপাস, মানে জনগণের দিক থেকে কোন পার্টি গঠিত হচ্ছে, জনগণের ভিতর থেকে কোনটা গঠিত হচ্ছে, আর কোনটা ক্ষমতার বার্গেনিংয়ের জন্য, ক্ষমতার দাবার গুটির হিসাব নিকাশের কারণে ফাংশন করছে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যের জায়গা থেকে এরকম একটা অভ্যুত্থানের পরে বিতাড়িত, ঘৃণিত, কালচারালি সবচেয়ে বেশি আপনার ফেস্টিভ ওয়েতে যে অভ্যুত্থানটা হইল, তারপরে তাকে খুব দ্রুতই আপনার নির্বাচনে আসা, নরমালাইজ করার যে প্রক্রিয়া, সেই একই প্রক্রিয়াটা তারা আওয়ামী লীগের ব্যাপারে এখানে চালাতে চাচ্ছিল। চালাই দেখলো যে না, এটা তো এবার হবে না, কারণ এবার এরা তো একটা পার্টি করে ফেলছে। 90-এর অভ্যুত্থানের পরে যে যার মতো তার হবে না, এটা কি এখনো নিশ্চিত হয়? ডেফিনেটলি হবে না, এটা নো ওয়ে আওয়ামী লীগের। আচ্ছা, আমরা একটু শেষ করি। ফলে তখন তারা দেখলো যে তাহলে আর কি করা যায়, সেটা হলো তাহলে এখানে জাতীয় পার্টি ডেফিনেটলি, এবং পিআরটা যারা দাবি করতেছে, আমি মনে করি পিআরের উনি একটা সাংবিধানিক সমস্যার কথা বলেন, আমি মনে করি এখানে একটা রাজনৈতিক সমস্যা আছে। আওয়ামী লীগের প্রশ্নটা কিন্তু প্রপারলি সলভ না এখনো, এটা জাস্ট কার্যক্রম স্থগিত। জি, এটা কিন্তু আপনার ডিল করতে হবে বাংলাদেশে। আপনি জামাতের ইস্যুটা দেখেন, আপনি প্রপারলি ডিল না করে হাসিনা এটাকে বিচার নিয়ে রাজনীতি করে আজকে দেখেন কি একটা ট্যাবু আকারে রেখে দিছে। ফলে একই পরিণতি যদি আপনি আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেন, তাহলে কিন্তু জাতীয় গঠন হবে না, এটা প্রপারলি আপনার ডিল করতে পারতে হবে। ফলে এখন আপনার এই আওয়ামী লীগের ইস্যুটাকে আপনি প্রপারলি ডিল না করে তাকে নানাভাবে আপনার এখানে তার এস্টাবলিশমেন্ট, তার মিডিয়া, তার কালচারাল ইন্ডাস্ট্রি, পার্শ্ববর্তী দেশ সব মিলে এসে রয়ে গেছে। এখন আপনি পিআর যখন চালু করবেন, তো এখানে তো অনেক পার্টি আছে, হাসিনার আমলে অনেকগুলো পার্টি করাই হয়েছে ব্যাকআপ হিসাবে, জাতীয় পার্টি সহ। ফলে পিআর পদ্ধতিতে বেসিক্যালি আওয়ামী পুনর্বাসনের পথকে সহজ করবে এই অবস্থায়, এটা এক নাম্বার। 2 নাম্বার হলো এখন জাতীয় পার্টির বিষয়ে এইটা আপনার, হ্যাঁ জাতীয় পার্টিকে ডেফিনেটলি, জাতীয় পার্টি তো এখন কয়েক টুকরা, ওই রকম জাতীয় পার্টি এখন কোনটা কোন অর্থে আপনি নিবেন, এবং জাতীয় পার্টি নিজেও এক অংশ অভ্যুত্থানের শক্তি দাবি করতেছে, এলাহি কাণ্ড। তো বললে এখন আপনি কই যাবেন, এটা ডেফিনেটলি একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। দেখেন 24-এর ডামি ইলেকশনটা আমরা কিন্তু ধৈর্যই নিছিলাম যে জাতীয় পার্টি অন্তত আগে যাই করুক যাচ্ছে না, কিন্তু হঠাৎ করে জাতির পিতা শূন্য হাজির হয়ে গেল জাতিকে রেস্কিউ করার জন্য, মানে কি হাসিনাকে রেস্কিউ করার জন্য। চূন্য সাহেব এদিক দিয়ে দৌড়াচ্ছে, ওদিক দিয়ে জিএম কাদের ইন্ডিয়া চলে যাচ্ছে। তো ডেফিনেটলি শুনেন, পলিটিক্যাল ক্রাইম শুধু গুলি করা, খুন করা, গুম করা এগুলো ক্রাইম না। পলিটিক্যাল ক্রাইম হলো আপনি পুরো সিস্টেমের মধ্য দিয়ে গোটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি নষ্ট করে দিলেন এবং আপনি ফ্যাসিজমের হাতকে শক্তিশালী করলেন। ফলে আপনার লেজিটিমেসির প্রশ্নটা এটা তো শুধুমাত্র এটা না যে আপনি গুলি করে মানুষ মারছেন কিনা বা আপনি সহযোগী হয়েছেন কিনা, ডেফিনেটলি এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আন্ডারমাইন ফ্যাসিলিটেট করছেন আপনি। ফলে ধরেন আপনি গ্যাস চেম্বারে আপনি হইলো ইয়া করেন না, আপনি নিজে ধরেন গ্যাস দেন নাই, কিন্তু আপনি হইলো গ্যাসের লাইনের ইগনাইট করেছেন। জি, বুঝতে পারছি, আমরা অপরাধী হবেন না। সময় দিতে পারছি। ফলে আমি শেষ করি, বলে এইজন্য জাতীয় আওয়ামী লীগের প্রশ্নটা যখন ডিল করবেন আপনি সার্বিকভাবে, শুধু আর সহযোগী না, 14 দল, জাতীয় পার্টি এবং তার কোলাবোরেটর, কালচারাল উইং এবং তার যে বিপুল শিল্প সাহিত্যিক ইন্ডাস্ট্রি পুরা গড়ে পুরাটাই আপনাকে কারেক্ট করতে হবে। আপনি জাতি গঠন দেখেন, সংস্কার এগুলোতে আমার কোনো আস্থা নেই। আমাদের পুনর্গঠন লাগবে, আমাদের
রাষ্ট্র রাজনীতি এগুলোকে ইম্পার্সোনাল করতে হবে, এগুলোকে প্রাতিষ্ঠানিক করতে হবে। আর সময় তো ফলে সেদিক থেকে ডেফিনেটলি জাতীয় পার্টি আওয়ামী লীগ এগুলো কোনো রাজনীতি না, এগুলো হলো ক্ষমতা দখল করার এক একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের বাইরে আমরা রাজনীতিকে নিতে চাই, আমরা ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করতে চাই, সেখানে এই ধরনের পলিটিক্যাল আপনার কি বলে সিন্ডিকেশনের তো সুযোগ নাই। জি, আমি ধন্যবাদ। আমি আসলে আর সুযোগ দিতে পারছি না, আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকেই আমার ধন্যবাদ জানাতে হচ্ছে, কারণ আসলে সংক্ষিপ্ত সময়ে খুব বেশি আলোচনা হতে পারতো। নিশ্চয়ই আপনারা তিনজন এসেছেন আমাদের স্টুডিওতে, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।